সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হাট, ছোট গরুর চাহিদা বেশি। ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। রাজধানী থেকে দেশের সব রুটে যাত্রীদের কাছে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ এলেই প্রাণঘাতী হয়ে ওঠে ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক। যাত্রীর চাপের সঙ্গে বাড়ে দুর্ঘটনা, চলাচল নির্বিঘ্নে তৎপর প্রশাসন। দখল বাণিজ্যে সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও এবার বড় শালকের বিরুদ্ধে সাতক্ষীরায় ইটভাটা ও খাল কবজার অভিযোগ। বগুড়ায় একের পর এক ব্যাংক লুটের ঘটনার আড়ালে অপরাধীরা, একই চক্রের কিনা খতিয়ে দেখছে পুলিশ। সাধারণ মানুষের উদ্বেগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা চলছে। সারা দেশের পশুর হাটগুলোতে হাটে বেড়েছে পশুর সরবরাহ। দাম নিয়ে বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের অভিযোগ, গরুর দাম তুলনামূলক বেশি, তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম ও যাতায়াত খরচ বৃদ্ধিতে বেড়েছে গরুর দাম। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন, তাই পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। পছন্দের পশু কিনতে চলে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। দেখে শুনে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পশু। কুষ্টিয়ার হাটগুলোতে শেষ সময়ে জমে উঠেছে পশু বেচাকেনা। বিক্রি বাড়ায় ট্রাকে ট্রাকে হাটে আনা হচ্ছে পশু। জেলার ২৬টি হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর চাহিদা একেবারেই কম। ক্রেতারা বলছেন এখন পশুর দাম কিছুটা কম। পছন্দের মতো গরু পাওয়া যাচ্ছে, দাম দর মোটামুটি আপনি কিনতে পারলে সাধ্যের মধ্যেই আছে। দাম কত বাড়ছে অনেকটা, মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে যে কম আছে। দাম আপনার ঠিকই আছে, আপনার খুব বাড়তি খুব অনেক তা না, মধ্যম সাইজে আছে। উত্তরের জেলা পঞ্চগড়ের হাটগুলোতেও চলছে জমজমাট পশু বেচাকেনা। তবে জেলায় এবার চাহিদার তুলনায় বেশি পশু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। যে ধরনের গরু নিতে যাচ্ছি তাদের একটু দাম বেশি, তারপরে যাই হোক এর মধ্যে নিতে হবে আর কি। আজকে যে পরিস্থিতি গরু, তাতে আগেই গরু নেওয়া ভালো ছিল। গত হাটের তুলনায় আজকে মোটামুটি দাম বেশি। পটুয়াখালী ৮৬টি হাটে শেষ সময়ে বেড়েছে ক্রেতা উপস্থিতি। দরদাম মিলে গেলে ক্রেতারা কিনে নিচ্ছেন পছন্দের পশু। তবে ক্রেতাদের অভিযোগ, এবারে গরুর দাম নাগালের বাইরে। যদিও বিক্রেতারা বলছেন বাজার মন্দা থাকায় উৎপাদন খরচই তোলা কঠিন। অনেক বেশি, বাজেটের মধ্যে যা বাজেট তার চেয়ে অনেক বেশি। দেখতেছি তবুও দেখি মেলে কিনা। 2 মাস আগে গরু কিনে আনছি, অনেক লস কইতে আছে গরু। ধর কিনছি 40,000, কয় 20,000, 30,000, 35,000 এই। ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে একের পর এক ঢুকছে ট্রাক ভর্তি গরু। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে চলছে শেষ মুহূর্তের জমজমাট বেচাকেনা। এখানকার হাটগুলোতে দাম নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। কুমিল্লার হাটে উঠেছে বাহারি রং ও সাইজের গরু। দাম নাগালের মধ্যে থাকলেও হাটগুলোতে ক্রেতা সমাগম তেমন নেই। তবে বিক্রেতাদের আশা, শীঘ্রই বাড়বে আশানুরূপ পশু বেচাকেনা। আমরা চাই 170, এটা তো 30-35 ছেলে বেশি বেচতাম। এসব হাটে পশু বেচাকেনা চলবে ঈদের পরদিন পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। গরুর হাটের খবর জানাতে খুলনা এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি এবং মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি খুলনায়, আছেন সহকর্মী রকি। রকি, বিকেলে গরুর হাট জমে উঠেছে কিনা বিস্তারিত জানাবেন। একমাত্র গরুর হাট এবং সব থেকে বড় গরুর হাট বলে বলা হয়। এই সিটি কর্পোরেশনের যে হাটটি আছে, এই হাটটিতে কিন্তু খুলনার আশেপাশের যে জেলাগুলো আছে, এই জেলাগুলো থেকে সাধারণত গরু বা ছাগল কোরবানির যে পশু আছে এগুলো আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু বেশ দেশি এবং বিদেশি সব ধরনের গরুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং খুলনার পার্শ্ববর্তী যে জেলাগুলো, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর, এইসব এলাকা থেকে কিন্তু এই হাটগুলোতে আসলে গরু নেওয়া হয়। এই হাটটিতে যেহেতু সিটি কর্পোরেশন একদম একমাত্র হাট এবং আশেপাশের সিটি কর্পোরেশনের আশেপাশের যেসব এলাকাও আছে, এই এলাকার লোকজনও কিন্তু এই হাটে আসলে গরুগুলা কিনতে আসে। আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে দেশি এবং মাঝারি গরুর আসলে চাহিদা বেশি, কারণ নিম্ন মধ্যবিত্ত আসলে তারা চায় যে একটু দেশি গরু এবং কম দামের ভিতর। আর বড় যে গরুগুলো আছে, এখানে আমরা দেখতে পেরেছি প্রায় 15 থেকে 20 মণ 25 মণ পর্যন্ত গরু উঠেছে, কিন্তু এইসব গরুর চাহিদা তুলনামূলকভাবে কম। আমরা এখানে যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গরুর
দাম কিন্তু আস্তে আস্তে বেড়েছে এবং বিক্রেতাদের দাবি যে গোখাদ্যের দাম যেহেতু বেড়েছে তার কারণে কিন্তু আসলে গরুর দাম বেড়ে গেছে। আমরা এখানে কথা বলবো একজন বিক্রেতার সাথে যে খুলনার দাকপ এলাকা থেকে এখানে গরু এনেছে। একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে কতগুলো গরু এনেছেন, বেচাকেনার কি অবস্থা? আমি 7টা নিয়ে আসছিলাম, একটা বিক্রি হয়েছে, 6টা আছে। দাম কেমন? একটু দাম তুলনামূলক ভাবে বেশি না। আমাদের খাদ্যের দাম যে পরিমাণ পালন করতে যে খরচ হয়েছে সে তুলনায় দাম এখন বাজারে পাচ্ছে না, বেচাকেনা কম হচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখছি আজকে রাত্রে কিভাবে বেচাকেনা করা যায় এটাই। তবে আমরা বাইরে যদি আগে যে দাম বলছিল আমাদের বাড়িতে যে বা গরুর মাংসের যে দাম ছিল সেই হিসাবে কিন্তু আমরা প্রচুর দাম আশা করছিলাম, কিন্তু আমরা ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা আমি একটু জানিয়ে রেখেছি খুলনায় কিন্তু প্রচন্ড পরিমাণ গরম, যার কারণে কিন্তু এখানে যারা গরু বিক্রেতা এবং ক্রেতা এসেছে তারা কিন্তু এই গরুগুলোকে একটু ছায়া রাখার ব্যবস্থা করছে এবং প্রতিনিয়ত কিন্তু গরুকে ঠান্ডা দেওয়ার জন্য তারা পানি দিয়ে গরুকে গোসল করাচ্ছে। তবে এখানকার যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের দাবি যে আজকে বিকাল থেকে কিন্তু আসলে এখানে জমজমাট বেচাকেনা শুরু হবে এবং বিগত দিনগুলোতে কিন্তু এই হাটে আশেপাশের জেলা থেকে সব থেকে বেশি হাসিল এখান থেকে কিন্তু আসে। খুলনার গরুহাট নিয়ে এটা ছিল সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি আমাদের জামালপুর প্রতিনিধি মেহেদির কাছে, সেখানে জানবো সেখানকার হাটের অবস্থা। রকি, আমি আপনাকে জানাতে চাই যে জামালপুরে কিন্তু জমে উঠেছে যে গরুর হাটগুলো, সেগুলো আমরা জামালপুরের বিভিন্ন হাটগুলো দেখছি যে অন্যান্য দিনের চেয়ে কিন্তু গত দুদিন যাবৎ কিন্তু বেচা বিক্রি অনেক বেশি রয়েছে। জামালপুরের যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবার 1 লক্ষ যে পশু যে তৈরি করা হয়েছে কুরবানির জন্য। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এখন একটু অবস্থান করছি জামালপুরের মেলান্দে বাপকির যে গোহাটা রয়েছে সেখানে। এখানে কিন্তু বেশ ভালো যে ক্রেতা বিক্রেতার কিন্তু সমাগম রয়েছে, সেক্ষেত্রে যারা নিয়ে এসেছেন বিক্রেতারা কিন্তু এখানে বেশ কিছু পশু নিয়ে এসে কুরবানির যে গরু সেগুলো নিয়ে এসেছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবারে অন্যান্য বারের ঈদের তুলনায় কিন্তু এবারে যে কুরবানির ঈদের যে গরুর দাম সেটি কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশি যাচ্ছেন। অপরদিকে বিক্রেতারা অভিযোগ করেছেন যে অন্যান্য বারের তুলনায় এবার নিত্যপণ্য দ্রব্যের যেমন দাম বেশি হয়েছে তেমন কিন্তু গোখাদ্যের দাম বেশি, যার কারণে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে এই যে গরুর দাম সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে বিক্রেতারা কিন্তু আশঙ্কা করছেন যে ইন্ডিয়ান গরু যে বাংলাদেশে প্রবেশ করার কারণে গরুর যে চাহিদা রয়েছে সে যোগানের চাহিদা কিন্তু অনেক বেশি হয়, কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন সে কিন্তু যে পরিমাণ দাম হাঁকাচ্ছেন সেই পরিমাণ দাম তারা পাচ্ছেন না। একদিকে তারা লোকসানের যে সেটি কিন্তু গুনতে হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে ক্রেতারা কিন্তু বলছেন যে শেষ মুহূর্তে উপায় না পেয়ে কিন্তু তারা বাধ্য হয়ে দাম বেশি দিয়ে গরু কিনছেন। জামালপুরের যে গরুর চাহিদা রয়েছে 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা খুব বেশি। বাকি যারা রয়েছে যে 1 থেকে 1,20,000 টাকা দামের যে গরু রয়েছে সেগুলোর মোটামুটি বিক্রি হচ্ছে। বাকি যে বড় দামের যে গরুগুলো রয়েছে 3 লাখ 4 লাখ এবং জামালপুরে মাতিয়েছে ডিপজল সহ ইংরেজ সহ বেশ কয়েকটি গরু, সেগুলো কিন্তু রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বেশ ভালো বেচা বিক্রি শুরু হয়েছে জামালপুরের গোহাটগুলোতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তন্নি, মেহেদি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে রকি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, খুলনা এবং জামালপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাছিলেন সেখানকার কোরবানির পশুর হাটের খবরাখবর। এবারে আমরা যেতে চাই রাজধানীর হাজারীবাগের হাটে, সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হাজারীবাগ গরুর হাটে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাটে কিন্তু প্রচুর ক্রেতাদের সমাগম হয়েছে এবং ক্রেতারা যেমনটি বলছেন যে গত 2-3 দিন আগে বিক্রেতারা যেমনটি দাম চেয়েছিলেন তারা কিন্তু সেখান থেকে কিছুটা সরে এখন দাম কমাতে শুরু করেছেন এবং বেচা কেনার খবর যেটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে গতকাল রাত থেকে। এই মুহূর্তে কিন্তু হাটে প্রচুর ক্রেতাদের সমাগম হয়েছে এবং সব কিছু কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই হাজারীবাগ গরুর হাটে এবং নিরাপত্তা পরিস্থিতি এখানে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে আসলে আমার সাথে রয়েছেন ধানমন্ডি সহকারী পুলিশ কমিশনার। আমি আসলে তার কাছ থেকে একটু শুনে আসতে চাই যে হাজারীবাগের যে নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে যে ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের কোনো সমস্যা আছে কিনা এবং তারা কি কি ব্যবস্থা নিচ্ছেন বা পদক্ষেপ নিচ্ছেন হাটের সার্বিক পরিস্থিতি। আমাদের ধন্যবাদ আপনাকে। শুধু হাজারীবাগ পশুর হাট না, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে যতগুলো পশুর হাট রয়েছে আমাদের বর্তমান পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান পিপিএম বার স্যারের নেতৃত্বে আমাদের
ব্যাপক নিরাপত্তা আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সেই নিরাপত্তা কার্যক্রম কারণ হচ্ছে পশুরহাটের সবচেয়ে যে বিষয়টা আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, একজন ব্যাপারী পশুরহাটে আসবেন তার গরু নিয়ে, তারপর সেটা বিক্রি করে তিনি বাসায় যাবেন, তিনি নির্বিঘ্নে ফিরে যাবেন। অনুরূপভাবে একজন ক্রেতা আসবেন, সেটা কিনবেন, কিনে নির্বিঘ্নে ফিরে যাবেন, এই চাওয়াটা আমাদের থাকে। কেননা এটা হচ্ছে আমাদের দেশের যে দুইটা মুসলমানদের যদি বড় উৎসব বলি একটা, এবং এই উৎসবটা শুধুমাত্রই কুরবানির মধ্য দিয়ে হয়। আর সেই কুরবানি যদি কেউ কিনতে এসে কোনো ধরনের বাধা বিপত্তিতে পড়েন অথবা কোনো ব্যাপারী বাধা বিপত্তিতে পড়েন, সেটা তখন আমাদের আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে। তো অনুরূপভাবে হাজারীবাগ হাটেই ধরেন আমরা 70 জনের উপর পুলিশ ফোর্স এই মুহূর্তে শুধু কন্ট্রোল থেকে আমার ডেপ্লয়মেন্ট রয়েছে। পাশাপাশি আমার হাজারীবাগ থানা পুলিশের একাধিক মোবাইল পার্টি, আমাদের ফাঁড়ির সমস্ত ইনচার্জ রয়েছেন, আমার অফিসার ইনচার্জ, সমস্ত সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমরা তদারকি করছি। তো আমাদের চাওয়া একটাই, মানুষ নির্বিঘ্নে আসবেন পশুরহাটে, মানুষ নির্বিঘ্নে ফিরে যাবেন, তার টাকা খোয়া যাবে না, সে কখনোই কোনো প্রতারকের হাতে পড়বে না, মানুষের ঈদ যাত্রা সুন্দর হবে, এই ঈদের এই যে কুরবানির যে জার্নিটা সেটা ভালো হবে। ধন্যবাদ। জি, আপনি যেমনটি শুনছিলেন, তিনি বললেন যে এখানে কিন্তু হাটের যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে কন্ট্রোল রুম, সেখানে কিন্তু 70 জনের বেশি পুলিশ কর্মকর্তা চেষ্টা করছেন, কাজ করছেন যে হাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, ভালো রাখার জন্য। এবং তিনি যেটা প্রাধান্য দিলেন যে হাট কিন্তু ক্রেতা বিক্রেতাদের নিয়েই হয়, সেখানে বিক্রেতারা আসবেন, ক্রেতারা আসবেন, তাদের যে নিরাপত্তা সেটা কিন্তু তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন। এবং আমি প্রথমে যেমনটি জানাচ্ছিলাম যে এখানে কিন্তু যে বেচা কিনা সেটা কিন্তু একেবারে জমে উঠেছে বলা যায় ঈদকে সামনে রেখে। আসলে এই ছিল আমার কাছে রাজধানীর হাজারীবাগ গরুহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ সাফওয়ান আপনাকে। দর্শক, রাজধানীর কোরবানি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। জমে উঠেছে পাহাড়ি জেলার রাঙামাটিতে কোরবানি পশুর হাট। জেলার হাটগুলোতে বিভিন্ন জাতের গরু তোলা হলেও ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগং হিসেবে পরিচিত। নজর কাড়া রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, চর্বিমুক্ত হওয়ায় এর স্বাস্থ্যগত ঝুঁকিও কম। তেমনি চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে। রাঙামাটি থেকে মিশু মল্লিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। এই চিত্র এখন নিত্যদিনকার। প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি, মোটা তাজা গরু লাগে, খামারে গরু লাগে, এগুলোর থেকে পাহাড়ি গরু চাহিদা বেশি। কোরবান উপলক্ষে প্রতিদিন 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু বিভিন্ন জেলায় নেওয়া হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় এখানকার রেড চিটাগং জাতের গরু। এই গরু জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ হলো এর মাংস খুবই সুস্বাদু এবং পাহাড়ের নির্মল পরিবেশে সম্পূর্ণ রাসায়নিক মুক্তভাবে বেড়ে ওঠে। এদের মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম হওয়ায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর। চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে। চর্বি হয় না, ইনজেকশন হয় না, এই জন্য পাহাড়ি জাতের গরুগুলো এই দরকার। দেশি গরুর চাহিদা ভালো, তবে কতটার দাম একটু বেশি আর কি। দেখলাম গরু প্রচুর গরু আছে, কিন্তু তবে দাম তারা ছাড়তেছে না। এটা পাহাড়ি অরিজিনাল দেশি গরু, আর এখানে আমাদের রাঙ্গামাটিতে পাহাড়ি দেশি গরু একটু চাহিদা বেশি। দুইটা এই পর্যন্ত আনছি, আর তিনটাতে একটা জায়গা বেচছি, এটা যেখান থেকে আনতেছি ওইখানে বেচছি। পাহাড়ি দেশি গরুর চাহিদার কারণে এলাকার চাহিদা মিটিয়ে বাইরেও নেওয়া হচ্ছে এই ধরনের গরু, জানালেন ইজারাদার। উপজেলা রাঙ্গুনিয়া, চিটাং, রাউজান বিভিন্ন জায়গা থেকে গরু কেনার জন্য বিভিন্ন গ্রাহকরা আসে, এসে এখান ট্রাক পুরোপুরি নিয়ে যাচ্ছে। এরা চর্বিমুক্ত হওয়ায় রেড চিটাগং এর চাহিদা বেশি বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। লিন মিট মানে চর্বিবিহীন মাংস, যেটা এটা মানুষের জন্য খুবই উপকারী এবং মানুষের সব বয়সের মানুষের জন্য এটা ভক্ষণযোগ্য এবং খুবই ভালো মানের। এই জন্য আমরা এখানে এই জাতটাকে এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে আসন্ন কোরবানিতে রাঙ্গামাটিতে 19টি হাটের মাধ্যমে পশু কেনাবেচা হচ্ছে। এবছর জেলায় পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 59,952টি। এর বিপরীতে বিভিন্ন খামারে ও ব্যক্তি উদ্যোগে কোরবানির পশু প্রস্তুত আছে 64,998টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা
ঈদের বাকি আর মাত্র একদিন। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে বাড়ির পানে ছুটছেন মানুষ। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, এতে বেড়েছে যানজটও। তবে রাজধানী থেকে দেশের সব রুটে যাত্রীদের কাছে থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ বাস কর্মচারীদের বিরুদ্ধে। সহকর্মীদের তথ্যচিত্রে বিস্তারিত দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্টে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগে সড়ক, নদী ও রেলপথে বাড়ি ছুটছে মানুষ। সড়ক পথে যাত্রী চাপ সবচেয়ে বেশি। বেলা বাড়ার সাথে সাথেই নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ। তবে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আমাদের কি ভোগান্তি, যে বাচ্চা নিয়ে খুব কষ্ট হইতেছে, আমরা যাইতে পারতেছি না ঠিক মতো। গাড়ি বলতেছে আসবো, এখন আসতেছে না। ভাড়া স্বাভাবিকের তুলনায় একটু বেশি, মানে অন্যান্য সময় যে ভাড়া নেয় তার থেকে একটু বেশি নেয়। ঈদ যাত্রায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে। সকাল থেকে মহাসড়কের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। এসব রুটেও যাত্রী চাপের সুযোগ কাজে লাগিয়ে কাটা হচ্ছে যাত্রীদের পকেট। ছাড়ছে, কমলাপুর থেকে ছাড়ছে বাস, এখন আসে জ্যামের জন্য আসতে পারতেছে না। ভোগান্তি বলতে ভোগান্তি আর তো চাপ তো আছে, মানুষের দেখতেছেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে কাঁচপুর থেকে আড়াইহাজারের পুরিন্দা বাজার পর্যন্ত প্রায় 21 কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় যানজট। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শেষ সময়ে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা। মহাসড়কে এসব স্থানে নেই তেমন যানজট। রাস্তাঘাট ক্লিয়ার, কোনো ঝাই ঝামেলা নাই, আমরা সুস্থ মতো বাড়িতে যাইতে পারতেছি। বাসের জ্যামজট যে পরিমাণ ছিল আগের মতো নাই, মানুষের অনেকটা সুবিধা হয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এবার পদ্মা সেতু দিয়েও নেই কোনো যানজট। সেতুর উভয় প্রান্তে যানবাহনের স্বস্তিতে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে এসব রুটের বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। আশা করছি এই ফেরির মধ্য দিয়ে আমরা পচনশীল পণ্যবাহী, পশুবাহী এবং যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলোকে আমরা নির্বিঘ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে পার করতে সক্ষম হব। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই যাত্রায় সড়ক মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছেন টাঙ্গাইল থেকে সহকর্মী আতিক রহমান। ঈদের বাকি মাত্র একদিন এবং ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যারা উত্তরবঙ্গে যাত্রী রয়েছেন তারা কিন্তু শেষ সময় আসলে ঈদ করার জন্য নারীর টানে ঘরে ফিরছেন। এবং আপনি জানেন যে এই মহাসড়কের গত 24 ঘন্টায় কিন্তু 53,000 যানবাহন পারাপার হয়েছে এবং ভোর থেকে কিছুটা আসলে যানজটের মধ্যে পড়তে হয়েছে এই অঞ্চলের যাত্রীদের এবং প্রায় 5 ঘন্টার মতন আসলে যানজট হওয়ার পর কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ তারা কাজ করে যাচ্ছেন এবং যেহেতু শেষ সময় বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন। আমরা একটু কথা বলবো টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব কাইসারুল ইসলামের কাছ থেকে একটু শুনবো যে শেষ সময় তো ঈদে ঘরে মানুষ ফিরছেন, আপনারা তো তাদেরকে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, এখন তো বাকি রয়েছে একদিন, এই মুহূর্তে আসলে আপনাদের সার্বিক পরিস্থিতি আসলে কেমন? ধন্যবাদ। আজকেই সবচেয়ে বেশি গাড়ির চাপ, ঘরমুখ মানুষের চাপ আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের ঘরযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমাদের সকল পর্যায়ের অফিসাররা, স্টাফরা নিরলস কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আমি বঙ্গবন্ধু সেতুর সার্বিক কার্যক্রম পরিদর্শন করে আসলাম। যখনই কোনো একটা গাড়ি দুর্ঘটনায় পতিত হচ্ছে বা কোনো একটা গাড়ি বিকল হয়ে যাচ্ছে তখন একটা টেইল ব্যাগ তৈরি হচ্ছে। এই টেইল ব্যাগ দ্রুত ক্লিয়ার করার জন্য আমরা মাঝে মাঝে সেতুটা ওয়ান ওয়ে করে দিচ্ছি, অর্থাৎ নর্থ বাউন্ড করে দিচ্ছি, যাতে নর্থ বাউন্ড মানুষগুলো দ্রুততম সময়ে ঘরে ফিরতে পারে। ঢাকা বাউন্ড যে গাড়িগুলো আছে সেগুলো একটু অন্য রুট দিয়ে পরিবহন করিয়ে আমরা রাস্তাটা ক্লিয়ার রাখছি যাতে নর্থ বাউন্ড মানুষগুলো খুব দ্রুততম সময়ে ঘরে ফিরতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। তো তারা আসলে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই ঈদ যাত্রায় এই উত্তরবঙ্গের যাত্রীদেরকে নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিচ্ছেন।
এই ছিল আমার কাছে সর্বশেষ ঈদযাত্রা নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঈদ এলেই যেন প্রাণঘাতী হয়ে ওঠে ঢাকা বরিশাল এবং খুলনা বরিশাল মহাসড়ক। যাত্রীর চাপের সঙ্গে বাড়ে দুর্ঘটনার সংখ্যা, এতে প্রাণ যাবার সঙ্গে সঙ্গে হতাহত হয় অনেকে। তাই ঈদযাত্রার আনন্দের বদলে এসব রুটের যাত্রীদের মাঝে কাজ করে আতঙ্ক। তবে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা বলছে দুর্ঘটনা রোধে নিজ নিজ জায়গা থেকে কাজ করছেন তারা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল রুটে যাত্রীদের প্রথম পছন্দ সড়ক পথ, তাই ঢাকা বরিশাল মহাসড়কে বেড়েছে বাসের সংখ্যা। অন্যদিকে দক্ষিণের সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম বরিশাল খুলনা মহাসড়ক। ঈদ উপলক্ষে এই দুই মহাসড়কেই বেড়েছে পরিবহনের সংখ্যা, কিন্তু পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনাও। পরিসংখ্যান বলছে গত বছর রোজা ও কোরবানির ঈদের আগে পরের 2 সপ্তাহ মিলিয়ে মোট 30 দিনে দুই মহাসড়কে ঝরেছে 43 প্রাণ। অনেক বেশি আতঙ্ক কাজ করে, কিন্তু তবুও বাড়িতে যেতে হয়, যেহেতু বাড়িতে মা বাবা আছে তাদেরকে দেখতে যেতে হয়। ঈদের সময় যে জনসংখ্যা যানজটটা বেশি বাড়ে, তখন আমাদের শহরের নিরাপত্তাটা খুব দরকার। গাড়িতে যখন আমরা উঠি তখন খুব গর্ব আনন্দ বোধ করি, বাট যখন গাড়ি স্টার্ট হয় বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের টেনশন ফিল করে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নানা কারণে ঈদ মৌসুমে বাড়ে দুর্ঘটনা। আমরা গতবার চেষ্টা করেছি এই 3 হুইলার মহাসড়কে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য। আমরা আংশিক অর্থে সফল হয়েছি, বলবো না যে পুরোপুরি সফল হয়েছি, বাট আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। তবে চলতি ঈদ মৌসুমে এসব সমস্যা দূর করে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা 3 হুইলারগুলো আমরা হাইওয়ে রোডে চলতে দিচ্ছি না। আমরা তারপরে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা অদক্ষ চালক যেন গাড়ি চালাতে না পারে সেই ব্যাপারটা আমরা দেখছি। চলতি বছরের রোজার ঈদে এই দুই মহাসড়কে ঝরেছে 24 প্রাণ। কোরবানির ঈদ যাত্রার প্রথম 2 দিনে মৃত্যু হয়েছে 5 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা, ময়মনসিংহ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, আহত বেশ কয়েকজন। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী বাজার এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মারা গেছেন ট্রাক চালক ও তার সহযোগী। গুরুতর আহত হয়েছেন 2 জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় কাভার্ড ভ্যান উল্টে ঘটনাস্থলেই নিহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় পণ্যবাহী কাভার্ড ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার উপর উল্টে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া দুপুরে নওগাঁর পত্নীতলায় ভটভটির ধাক্কায় ছিটকে পড়ে মারা গেছেন এক সাইকেল আরোহী। বগুড়ায় একের পর এক ব্যাংক লুটের ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদারে নেই কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ। সবশেষ বগুড়ার আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক কেটে 29,40,000 টাকা লুটের ঘটনায় কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করলেও এর তদন্ত নিয়ে সন্দিহান তারা। এর আগে এনআরবিসি ব্যাংক লুটের ঘটনায় মামলা করা হলেও আসামিরা রয়ে গেছে অন্ধকারেই। এই 2 লুটের ঘটনা একই অপরাধী চক্রের কিনা তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। তবে জেলায় একের পর এক ব্যাংকে চুরি আর ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। বিস্তারিত বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে। বগুড়ায় গেল 5.5 মাসে জেলার 3টি ব্যাংকে হানা দিয়ে একটিতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হলেও 2টি ব্যাংকের উপশাখা থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়েছে প্রায় 38 লাখ টাকা। ওই 2 ব্যাংকের সিসিটিভি ফুটেজে অর্থ লুটের সময় দুর্বৃত্তদের দৃশ্য ধরা পড়লেও কাউকেই এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় প্রথমে সদরের এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল উপশাখা ও সর্বশেষ শহরের মাটিডালি বিমান মোড় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ধরন ও ভবন বাছাইয়ের কৌশল অনেকটা একই রকম। এই 2টি ঘটনা কোনো সংঘবদ্ধ চক্রের সুপরিকল্পিত ছক কিনা তাও ভাবাচ্ছে সকলকে। চক্রটা কে বা কারা? এখানে কি ব্যাংক কর্মকর্তারা জড়িত না বাইরের আদার্স কেউ জড়িত? এটা আসলে আমাদের ফাইন্ড আউট করা দরকার। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের জানার অধিকার রাখি যে আমরা যে টাকাগুলো ব্যাংকে রাখা হচ্ছে, এই টাকাগুলো এইভাবে যে ছিনতাই হচ্ছে, এর পিছনে আসলে চক্রটা কি? গ্রাহকদের থেকে নানা সুবিধা নেওয়ার পরেও ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিকেই দোষারোপ করছেন সাধারণ মানুষ। ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের শাখা দিচ্ছেন, উপশাখা দিচ্ছেন, কিন্তু আমাদের পাবলিকের সার্ভিস চার্জও কাটে দিচ্ছেন। তারপরেও এখানে নৈশ প্রহরী তারা রাখবে না কেন? অতীব তাড়াতাড়ি এই ব্যাংক শাখাগুলোতে
নৈশ প্রহরী রাখার ব্যবস্থা করা হোক অনন্ত বিলম্বে তাড়াতাড়ি। আর প্রতিটি লুটের ঘটনার পরে লুকোচুরি খেলা শুরু করেন ব্যাংকের দায়িত্বপ্রাপ্তরাও। দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেন দায় ছাড়া বক্তব্য। অনেকে আবার ক্যামেরা দেখেই তাড়াহুড়ো করে ঘটনাস্থল ত্যাগ করেন। আপনারা কেউ জড়িত যেতে পারেন না, বলেন বলেন। জি জি বলেন। আমরা আসলে এই বিষয়ে কোনো সঠিক তথ্য জানি না, সবকিছু পুলিশের কাছে আছে, আপনারা পুলিশের কাছ থেকে জেনে নিন। গতকাল রাতে একটা সংঘটিত চুরি সংঘটিত হয়েছে। এটা পুলিশ টিম আসছে, ক্রাইম টিম আসছে। কখন হয়েছে, কিভাবে হলো, আপনি টের পেলেন কিভাবে? কতটা আমরা বুঝতে পারছি, সকালবেলা এসে দেখে এই ঘটনা। কত টাকা চুরি গেছে আপনাদের? এটা এখন দেখতে হবে, আমাদের দেখি তারপরে বলতে হবে। পুলিশ বলছে ব্যাংকগুলোকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিরাপত্তার ঘাটতি দেখিয়ে দিলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানায় জেলা পুলিশ। এই বিষয়গুলো ওনাদেরকে বারবার আমরা এসপি অফিসে ডেকে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এসপি স্যার সুদীপ চক্রবর্তী ডিপিএম স্যার ওনাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কার কোথায় দুর্বলতা রয়েছে, ল্যাকিং রয়েছে সিকিউরিটির ক্ষেত্রে। তারপরে যদি ওনারা এইগুলি সরকার না দেখেন, এটি খুবই দুঃখজনক। 14টি টিম এখন কাজ করছে, ঈদ কেন্দ্রিক আমাদের ডিবি টিম, ফুড প্যাট্রোল টিম, পর্যাপ্ত পরিমাণ আমাদের পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে। দ্রুত চিহ্নিত আসামিদের শাস্তির আওতায় আনা সহ ব্যাংকের শাখা ও উপশাখায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিরাপদ রাখা হবে মেহনতি মানুষের কষ্টার্জিত সঞ্চয়, এমন প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। একের পর এক বের হয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের দখল বাণিজ্য। এবার সামনে এলো সাতক্ষীরায় ইট ভাটা সাথে বোনাস খাল দখলের তথ্য। নির্যাতন চালিয়ে ক্রস ফায়ারের ভয় দেখে ইট ভাটা দখল করে নেন বেনজিরের বড় শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি ভুক্তভোগী আশরাফুজ্জামান হাবলু। এবার প্রধানমন্ত্রীর কাছে চাইছেন বিচার। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখে পানি, মনে ভয় আর আতঙ্ক। চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের কাছে কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি। ভয় কাটিয়ে মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটি বেনজিরের শ্বশুরবাড়ি। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে হাবলুর ইটভাটা দখল করেন বেনজির শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। ইটভাটা ফিরে পাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তি চান তিনি। মির্জা আনোয়ার পারভেজ ওখান থেকে বলে দেয় যে ওকে পায়ে রশি বেঁধে চিমনির উপরে উঠাইয়ে ক্লিন চিমনিতে চিমনিতে বেঁধে ওখান থেকে ফেলে ওরে মার, তারপর বাকিটা আমি দেখছি। এইভাবে যে আমাকে জীবন নাশের হুমকি দেয়। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির ওপর নিউ আলিপুর ব্রিক্স নামের ইটভাটা। বেনজির ইস্যু সামনে আসায় সাইনবোর্ড সরানো হলেও নথিপত্রে মালিকানা হিসেবে নাম রয়েছে মির্জা আনোয়ার পারভেজের। মালিকানার কথা স্বীকার করলেও দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার বোনের হাজবেন্ড থেকে আইডি সাহেব অনেক আগে রিটায়ার করেছেন। ওখানে ওই ইট ভাটার সঙ্গে আমার সামান্যতম এখন পর্যন্ত কোনো কাগজে কলমে কোথাও ইনভলভমেন্ট নাই। ভাটা ম্যানেজার জানান আনোয়ার পারভেজের কোনো বিনিয়োগ নেই, সম্প্রতি বদল হয়েছে মালিকানা। প্রোপাইটার মির্জা আনোয়ার পারভেজ এটা আগ থেকে ছিল, ঠিক আছে, কতদিন আগ থেকে ছিল এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। মির্জা আনোয়ার পারভেজের সহযোগী টুটুল মেম্বার ও মুকুল সব অভিযোগ অস্বীকার করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পারভেজ সাহেব ভাটাটা জোর করে লিখে নেয়, তো সেই সময় একটা অভিযোগ কেন থানায় করেনি? এদিকে হাবলুর সাথে সাথে মন্টু নামেও আরেক ভুক্তভোগীও চান পারভেজ ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। 2018 সালে ইটভাটাটির অবস্থানগত ছাড়পত্র নেন হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজির শ্যালক পারভেজ। ইটভাটার পাশের খালও দখলের অভিযোগ থাকায় 2023 সালে 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আমরা তাদেরকে নোটিশ করি যে আপনি এই বাঁধ অপসারণ করেন এবং তারপর থেকে এটা নবায়ন দেওয়া হয়নি, নবায়ন স্থগিত করে রাখা হয়েছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে এই ইটভাটা। ম্যানেজার জানান বাবলু, চান্দু, টুটুল, বাদশা ও মুকুল পরিচালনা করছে ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ঈদকে সামনে রেখে বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। উচ্চমূল্যের বাজারে ধার দেনা করে চলছে নিম্ন ও মধ্যবিত্তের জীবন। কেউ বা ভেঙে খাচ্ছেন সঞ্চয়। তাই নিম্ন মধ্যবিত্ত মানুষের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। এমন অবস্থা থেকে যে কোনো মূল্যে পরিত্রাণ চান ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি বোঝেন না সাধারণ মানুষ। শুধু এটাই জানা, বর্তমান উচ্চ মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে টিকে থাকাই দায়ী। দ্রব্যমূল্যের বাজারের এমন বাস্তবতাই চরম সংকটের মধ্যে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। জিনিসপাতি তো অনেক দাম, আমরা তো কিনতে পারছি না, আমাদের করার ক্ষমতার বাইরে হয়েছে। আমাদের সংসার চলবে কি এটা আমার দুশ্চিন্তার মধ্যে আছে। আগে কিনতাম যে আলু 30 টাকা কেজি, এখন কিনা লাগে 60 টাকা কেজি। পেঁয়াজ কিনতাম 20 টাকা কেজি, এখন কিনা লাগে 75 টাকা কেজি। আর বাংলাদেশের সরকার তো পেঁয়াজ মেয়াজ এসব কোনো কিছু খায় না, খায় আমরাই। সবশেষ প্রকাশিত বিবিএস-এর জরিপ বলছে, মে মাসে মূল্যস্ফীতি ছুঁয়েছে 10-এর ঘর, আর খাদ্যে যা দাঁড়িয়েছে 15-11-তে। এমন বাস্তবতাই বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সঞ্চয় তো দূরের কথা, ধার দেনা করেই চলছে অনেকের জীবন। কেমন কাটবে এবারের ঈদ, এটাই তাদের অজানা। ছেলে যদি বলে যে আব্বা আমার একটা পোশাক দিতে পারছি না, এই যে জিনিসের দাম, এই রসুন, এই পেঁয়াজ, এই আলু কিনতে আইছি, আমি 200 টাকা দিয়ে আমার এক পকড়ি কোনো রসুন মসুন কিনতে আমি পারছি না। এত দাম দিলে মাথা ঘুরে যাচ্ছে। যেটা ইনকাম করে সেটা আমার সঙ্গে চলে না। দানি বাড়িতে আমি টান দেবো, কার কাছে টান দেবো? ওই 2-1 পয়সা থুইছিলাম দানি বাড়ি, সেগুন ভাঙি চুরি খাওয়া, তাও তো শেষ হয়ে গেছে। কুষ্টিয়ার পৌর বাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে 20 থেকে 30 টাকা। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বাড়তি ডিমের বাজার। ঈদের আগে দ্রব্যমূল্য কমার সম্ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। 1600 টাকা ফিট হয়েছে, এখন 3100 টাকা, তো দ্বিগুণ ফিটের দাম বাড়ছে। কমার আশঙ্কা মোটামুটি ঈদের আগে নেই, ঈদের 2-1 দিন বেরোলে পারে, তারপরে দাম কমার আশঙ্কা আছে। দ্রব্যমূল্যের বাজারের এমন কঠিন বাস্তবতা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এ সংকট আরও বাড়বে নিম্ন মধ্য আয়ের মানুষের। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরগরম হাট, ছোট গরুর চাহিদা বেশি। ঈদ যাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। রাজধানী থেকে দেশের সব রুটে যাত্রীদের কাছে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ এলেই প্রাণঘাতী হয়ে ওঠে ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক। যাত্রীর চাপের সঙ্গে বাড়ে দুর্ঘটনা, চলাচল নির্বিঘ্নে তৎপর প্রশাসন। দখল বাণিজ্যে সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও এবার বড় শালকের বিরুদ্ধে সাতক্ষীরায় ইটভাটা ও খাল কবজার অভিযোগ। বগুড়ায় একের পর এক ব্যাংক লুটের ঘটনার আড়ালে অপরাধীরা। একই চক্রের কিনা খতিয়ে দেখছে পুলিশ। সাধারণ মানুষের উদ্বেগ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি, অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।